हेलो फ्रेंड्स, केमन आछो तोमरा? तो आज के আমরা आर्टिकल चैप्टार থেকে বাকি নিয়মগুলো দেখব। তো শুরু করা যাক। জাতীয়তাবাচক শব্দ যা বহু বচনে অর্থ প্রকাশ করে তার আগে দা বসে। যেরকম ধরো ইংলিশ, আমরা জানি কি ইংলিশ কথার অর্থ ইংরেজি। ইংরেজি একটি বিষয় যখন বোঝাচ্ছে তখন কিন্তু ইংলিশ কেবলমাত্র একা বসবে, কিন্তু ইংলিশ মানে আরেকটা হয়। ইংলিশ মানে ইংরেজদেরকে বোঝায়। যখন ইংলিশ অর্থের দ্বারা ইংরেজদেরকে বোঝাবে তখন তার আগে আর্টিকেল দি বসাবো। তখন কিন্তু ইংলিশ জাতীয়তাবাচক শব্দ যা বহু বচনে অর্থ প্রকাশ করছে, অর্থাৎ ইংরেজরা, দা ইংলিশ বলতে ইংরেজরা ইংরেজদেরকে বোঝাচ্ছে। বোঝাতে পারলাম কিনা? যখন আমরা ফরাসিদেরকে বলছি তখন ফ্রেঞ্চ কথাটা ব্যবহার করছি, তাহলে তার আগে দা আর্টিকেল বসাবো। এখানে কিন্তু পিপল অফ ফ্রান্সকে বোঝাচ্ছে, অর্থাৎ ফ্রান্সের মানুষজনকে বোঝাচ্ছে যখন আমরা দি ব্যবহার করছি। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? কোনো অ্যাডজেক্টিভ যার দ্বারা সেই গুণের বা সেই গুণ সম্পন্ন সমস্ত মানুষকে বোঝায় তখন তার আগে দা আর্টিকেল ব্যবহার করা হয়। যেরকম ধরো কোনো অ্যাডজেক্টিভ যার দ্বারা সেই গুণের সমস্ত মানুষদের বোঝায় তখন তার আগে দা আর্টিকেল বসে। দেখো, রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি লেখা আছে ধনীরা। দ্য রিচ বলতে দ্য রিচ পিপুলকে বোঝাচ্ছে এবং তখন কিন্তু ভার্ব প্লুরালে বসবে, অর্থাৎ পুরো ধনী সম্প্রদায়। তাহলে একটা অ্যাডজেক্টিভ তার আগে আমরা দা আর্টিকেল ব্যবহার করে ধনী গুণ সম্পন্ন সমস্ত মানুষদেরকে বোঝাচ্ছি, অর্থাৎ দ্য রিচ কথাটার মানে সমস্ত ধনীরা, এবং ঠিক তারপরে যে ভাবটা বসবে সেটা কিন্তু প্লুরাল ফর্মে বসবে। যখন এই অ্যাডজেক্টিভের দ্বারা সেই গুণ সম্পন্ন সমস্ত মানুষকে বোঝাবে তখন তারপরে যে ভাবটা বসবে সেটা কিন্তু প্লুরাল ফর্মে বসবে। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর্টিকেল দা বসবে আর ভার্ব বসবে প্লুরাল ফর্মে। চলে যাব পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? কোনো জিনিসের বিশেষ একটি অংশকে বোঝাতে তখনও আমরা দা আর্টিকেল ব্যবহার করি। কোনো জিনিসের বিশেষ একটি অংশকে বোঝাতে তখন আমরা দা আর্টিকেল ব্যবহার করি। হি লাইকস ড্যাশ ইয়েলো অফ অ্যান এগ, একটা ডিমের হলুদ অংশটিকে সে পছন্দ করে। তার মানে কোনটাকে বোঝাচ্ছে? না, ডিমের কুসুমকে বোঝাচ্ছে। আমরা নিয়মে কি দেখলাম? কোনো জিনিসের বিশেষ একটি অংশকে বোঝালে, অর্থাৎ এখানে কোনো জিনিস বলতে অ্যান এগ, এই এগের বিশেষ একটি অংশ বলতে ইয়েলো অংশটা অর্থাৎ হলুদ অংশটাকে বোঝাচ্ছে, তখন আমরা দা ব্যবহার করি। হি লাইকস দা ইয়েলো অফ অ্যান এগ, মানে ডিমের কুসুমটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে আর্টিকেল দা বসবে। চলে যাব আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? অর্ডিনাল নাম্বারস যদি বানান করে লেখা হয়, তাহলে নিয়মটা কি? অর্ডিনাল নাম্বার যদি বানান করে লেখা থাকে তখন কিন্তু সেই অর্ডিনাল নাম্বারের আগে দা আর্টিকেল বসে। এখন প্রশ্ন, অর্ডিনাল নাম্বার কি? একটা অর্ডিনাল নাম্বার হয় আর একটা কার্ডিনাল নাম্বার হয়। কার্ডিনাল নাম্বার কি? না, যখন আমরা বলি 3, 4, 1, 2, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। যখন আমরা 3 না বলে থার্ড বলি, যখন 4 না বলে ফোর্থ বলি, 4 লিখে TH, 1 মানে 1 কিন্তু ফার্স্ট যখন বলি ফার্স্ট, 2 মানে 2 কিন্তু 2 না লিখে যখন আমরা সেকেন্ড বলি, 2 মানে কি? 2 মানে 2 কিন্তু সেকেন্ড মানে কি? সেকেন্ড মানে দ্বিতীয়। তাহলে এই যে এরকম লেখা স্টাইল, থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, এরকম লেখা স্টাইলটাকে আমরা বলছি অর্ডিনাল নাম্বার। আর যখন এমনি সংখ্যা লিখছি 1, 2, 3, 4 তখন সেটা কার্ডিনাল নাম্বার। এই যে অর্ডিনাল নাম্বার লিখেছি, এবারে এই যে অর্ডিনাল নাম্বার লিখেছি ফার্স্ট, এটাকে আমরা এরকম লিখি FIRST। অর্ডিনাল নাম্বার লিখেছি সেকেন্ড, এটাকে আমরা বানান করে এরকম লিখি ACCOND। আমাদের নিয়মে লেখা আছে অর্ডিনাল নাম্বার যদি বানান করে লেখা থাকে, তার মানে কোনটা? এই যে ফার্স্ট, সেকেন্ড, এভাবে যদি লেখা থাকে
এই শর্টে যদি না লেখা থাকে, পুরো বানান করে যদি লেখা থাকে FIRST SECOND এভাবে বানান করে যদি লেখা থাকে, তখন কিন্তু তার আগে দ্য আর্টিকেল বসাতে হয়। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, জর্জ ড্যাশ ফিফথ। ফিফথ এটা অর্ডিনাল না কার্ডিনাল? এটা অর্ডিনাল নাম্বার। ফিফথ দু রকম লেখা যায়, একটা আছে 5 লিখে TH আর একটা FIFTH। বানান করে লেখা আছে কোনটা? এইটা ফিফথ। আর বানান করে লেখা থাকলে তার আগে তখন দ্য আর্টিকেল বসাতে হবে, অর্থাৎ পঞ্চম জর্জ, জর্জ দ্য ফিফথ। আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার লেখা আছে, কত নম্বর চ্যাপ্টার? না সেকেন্ড, দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে সেকেন্ডকে দুভাবে লেখা যায়, একটা 2ND আর একটা ACCOND। দুটোই কিন্তু অর্ডিনাল নাম্বারে আছে, কিন্তু প্রথমটা বানান করে আছে, দ্বিতীয়টা শর্ট ফর্মে আছে। আমাদের শর্ট ফর্মে লেখা যাবে না, আমাদের বানান করেই লিখতে হবে। আর বানান করে যদি কোনো অর্ডিনাল নাম্বার দেওয়া থাকে, তখন তার আগে সর্বদা আর্টিকেল দা বসে। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের নিয়মে। কোনো নাউনের দ্বারা যদি কোনো পেশাকে বোঝায়, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল দা বসে। যে নাউনের দ্বারা কোনো পেশা বোঝায়, তখন তার আগে আর্টিকেল বসে দি। যেরকম দেখো, হি জয়েন্ট ড্যাশ বার, হি জয়েন্ট ড্যাশ বার। ধরো কেউ উকিল হলো। আচ্ছা, বার কথাটার অর্থ কি? সমস্ত উকিল সম্প্রদায়কে বলছে বার। সমস্ত উকিলদের নিয়ে একটা অর্গানাইজেশন বা সংগঠন বা সম্প্রদায় থাকে, তাকে অ্যাকচুয়ালি বলা হয় বার। এখন হি জয়েন্ট দ্য বার মানে সে বার জয়েন করেছে, মানে সে উকিল হয়ে গেছে। বার একটা নাউন। বার কথার অর্থ কি? না, বার কথার অর্থ হচ্ছে উকিল সম্প্রদায়। এর দ্বারা বোঝাচ্ছি সে বার জয়েন করেছে মানে সে একজন লয়ার হয়ে গেছে, অর্থাৎ বিকাম এ লয়ার, একজন উকিলে পরিণত হয়েছে সে। বসানো হয়েছে একটা আলাদা নাউন, তার দ্বারা অর্থ প্রকাশ করছে কোনো একটা পেশার নাম। তাহলে বারের দ্বারা এখানে বার নাউনটার দ্বারা একটা পেশার নাম বোঝাচ্ছে যেহেতু, তাহলে তার আগে আর্টিকেল দা বসবে। কেন কি নিয়মে কি আছে? নাউনের দ্বারা কোনো পেশার নাম বোঝালে তখন তার আগে আর্টিকেল দা বসবে। আর একটা উদাহরণ দেখে নিই, হি জয়েন্ট ড্যাশ চার্চ। এখানে সে চার্চ জয়েন করেছে। চার্চ কথাটার অর্থ কি? গির্জা। খ্রিস্টানদের গির্জাকে আমরা চার্চ বলি। চার্চ একটা নাউন, এখানে কি বোঝাচ্ছে? চার্চ জয়েন করেছে মানে কিন্তু চার্চের সঙ্গে যুক্ত যে পেশা, সেই পেশার নাম কি? না পাদ্রী। চার্চের পাদ্রী হয়েছেন তার মানে। তাহলে কোনো নাউন দ্বারা কি বোঝাচ্ছে? পেশা বোঝাচ্ছে। কোনো নাউনের দ্বারা যখন পেশা অর্থ প্রকাশ করছে, কোনো পেশাকে বোঝাচ্ছে, তখন কিন্তু তার আগে আর্টিকেল দা বসবে। অর্থাৎ সে এখানে গির্জার কি হয়েছে? পাদ্রী হয়ে গেছে। তার মানে সে হয়েছে, হি বিকেম এ ক্লার্জিম্যান। ক্লার্জিম্যান মানে কি? পাদ্রী। পাদ্রীতে পরিণত হয়েছে, এরকম বোঝাচ্ছে। তাহলে চার্চ একটা আলাদা নাউন, যে নাউনের দ্বারা ওই নাউনের সঙ্গে যুক্ত পেশাকে বোঝাচ্ছে, তাই তার আগে আমরা আর্টিকেল দি কে ব্যবহার করেছি। তাহলে হি জয়েন্ট দা চার্চ। উচ্চারণ দা করব, কেন কি চার্চের প্রথম অক্ষর সি, আর সি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে উচ্চারণ হবে দা। হি জয়েন্ট দা চার্চ। চলে যাব আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? কোনো বাদ্যযন্ত্র, কোনো বাদ্যযন্ত্রের নাম যদি বোঝায়, তখন কিন্তু তার আগে আর্টিকেল দা বসে। তাহলে বাদ্যযন্ত্রের নামের আগে আর্টিকেল দা বসে। হি প্লেজ, সে বাজায় ড্যাশ ভায়োলিন। ভায়োলিন একটা বাদ্যযন্ত্রের নাম। ভায়োলিন কথার অর্থ কি? বেহালা। তাহলে সে বাজায় কি? না একটা ভায়োলিন। এটা যেহেতু একটা বাদ্যযন্ত্রের নাম বোঝাচ্ছে, তাহলে তার আগে দা আর্টিকেল বসবে। তাহলে এরকম কেউ যদি বলে ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, তাহলে বাঁশিও একটা বাদ্যযন্ত্র, তার আগে দা আর্টিকেল বসবে। তবলা, TABLA তবলা, যেহেতু একটা বাদ্যযন্ত্রের নাম, তাহলে আর্টিকেল দা বসবে। তাহলে দা ফ্লুট, দা তবলা, দা ভায়োলিন। বোঝাতে পারলাম কিনা? চলে এসেছি আমরা পরের নিয়মে। পরিবার বর্গের নামের পূর্বে দা বসে যদি সেটি বহুবচনে থাকে। এক তো পরিবার বর্গের নাম যদি বোঝায়,
পরিবার বর্গের নামের পূর্বে দা বসে, দা আর্টিকেলটা বসে যদি সেটি বহুবচনে বোঝায়। কিরকম সেটা উদাহরণ দেখলে বোঝা যাবে। বোসেদের পরিবার, তখন ইংলিশে কি বলে? বোসেস। বোস বলে না কিন্তু, বোসেদের পরিবার তার মানে বোসেস। তাহলে পরিবার বর্গের নাম বোঝাচ্ছে। ধরো বললো যে সেন পরিবার, তার মানে সেন হবে না, সেন্স, তখন কিন্তু তার আগে আর্টিকেল দা বসে। বোসেস যেহেতু বলছে বোসেদের পরিবার, তাহলে তার আগে আর্টিকেল দা বসে। বোঝাতে পারলাম কিনা? পূর্বে আর্টিকেল দা তখনই বসবে যদি সেটি বহুবচনে থাকে। যেরকম বোসেস, দা বোসেস, সেন্স, দা সেন্স, তার মানে বোসেদের পরিবার, সেনেদের পরিবার। আমার হাতে খুব কম সময় থাকে, যতটা সময় থাকে সেই সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি, অনলাইন ক্লাস করার চেষ্টা করি যাতে তোমাদের কোনোভাবে হেল্প হয়। সেই কারণে ভিডিও কখনো ছোট হয়ে যায়। ইংলিশ গ্রামারের সমস্ত চ্যাপ্টার যাতে কভার করতে পারি, সমস্ত চ্যাপ্টার যাতে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, সেরকম খুব ইচ্ছা রয়েছে আমার। আশা করি আমার ভিডিও তোমার ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।